আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাভার জাতীয় স্মৃতিসৌধের পথে তারেক রহমান। মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত। দলগুলোকে রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হবে। শিবিরের সম্মেলনে জামায়াত আমির, নতুন সভাপতি সাদ্দাম, সেক্রেটারি সিবগাতুল্লাহ। শহীদ ওসমান হাদির খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ, বিক্ষোভ 1 মাসের মধ্যে বিচার দাবি। মেঘনায় 2টি লঞ্চের সংঘর্ষে 4 জনের মৃত্যু, আহত কমপক্ষে 30, আটক 5। ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বালখেট ডুবে নিহত 2। এবং দেশের 7 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ যশোরে সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। দুর্ভোগে নিম্ন আয়ের মানুষেরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দীর্ঘ 19 বছর পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে বাবার কবরের পাশে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে দুহাত তুলে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। এর আগে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের জনস্রোত অতিক্রম করে গুলশানের বাসা ফিরোজা থেকে জিয়া উদ্যানে পৌঁছাতে 2 ঘন্টারও বেশি সময় লাগে তার। পথে পথে মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর অভিবাদনের জবাব দেন তারেক রহমান। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। বাবার কবরের পাশে দাঁড়িয়ে ছেলে। ঘটনাটি স্বাভাবিক হলেও দীর্ঘ 1.5 যুগের বেশি সময় পর এখানে আসার অনুভূতিটা অনেকটাই ভিন্ন। সৃষ্টিকর্তার কাছে বাবার জন্য দোয়ার পর আবেগতাড়িত হয়ে পড়েন তারেক রহমান। দীর্ঘ 19 বছর পর বাবার কবর জিয়ারতের মুহূর্তে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দলের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর একা দাঁড়িয়ে মোনাজাত করেন তিনি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক অভিযাত্রায় এগিয়ে যাবে। তার রাজসিক প্রত্যাবর্তন সেই বার্তাই বহন করে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষেই পাওয়া সম্ভব হয়েছে। জনগণের উন্নয়নের জন্য, বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থানে নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। জনগণ আশা করছে যে ওনার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। যেই সংকট, যে ষড়যন্ত্র তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে। এর আগে বুলেট প্রুফ বাসে করে গুলশানের বাসা থেকে দুপুর 2:30টার দিকে বাবার সমাধিস্থল জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। পথে নেতাকর্মী আর উৎসুক জনতার ঢল অতিক্রম করে 4:40 সেখানে পৌঁছান তিনি। জনস্রোত ঠেলে ধীর গতিতে এগিয়ে যায় গাড়িবহর। এ সময় হাত নেড়ে মানুষের ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস আর অভিবাদনের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন তারেক রহমান। এর আগে বিকেল 4:45টার দিকে জিয়া উদ্যান থেকে স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেয় তারেক রহমানকে বহনকারী গাড়িবহর। পথে তাকে স্বাগত জানাতে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়ে তার গাড়িবহর একদম ধীর গতিতে চলে।
বাসের ভেতর থেকে হাত নাড়িয়ে সমর্থকদের ভালোবাসা ও শুভেচ্ছার জবাব দেন তিনি। প্রিয় নেতাকে দেখার জন্য সাভারে জাতীয় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মী অপেক্ষা করছেন। সন্ধ্যা থেকে স্মৃতিসৌধের সামনে জড়ো হতে থাকেন তারা। ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর বাস স্ট্যান্ড থেকে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত নেতাকর্মী ও উৎসুক জনতার ঢল নামে। দলের ভবিষ্যৎ কাণ্ডারিকে সাভারের মাটিতে স্বাগত জানিয়ে নানা স্লোগান দিচ্ছেন তারা। দর্শক, আমরা এই মুহূর্তে জানতে পেরেছি যে তারেক রহমান সাভার স্মৃতিসৌধে পৌঁছেছেন। আমরা এখন আপনাদেরকে সরাসরি সেখানে নিয়ে যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর কাছে রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি চেয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিক রহমান। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ছাত্র শিবিরকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশ চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সংগঠনটির বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম হুঁশিয়ারি দেন, কোনো দল জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করলে শেখ হাসিনার চেয়ে ভয়াবহ পরিণতি হবে। এদিকে আগামী 1 বছরের জন্য শিবিরের সভাপতি নির্বাচিত হলেন নুরুল ইসলাম সাদ্দাম আর সাধারণ সম্পাদক সিফগাতুল্লাহ। মিজান শাহজাহানের রিপোর্ট। আগামী বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলন। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও কূটনৈতিক মিশনের সদস্যরা। উদ্বোধনী বক্তব্যে শিবিরের বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম বলেন, এই জাগরণ আমাদের শিখায় শাহাদাতের তামান্না, এই জাগরণ আমাদের শিখায় আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আমরা পরোয়া করি না, দুনিয়ার কাউকে আমরা ভয় করি না। তরুণ প্রজন্ম ডাকসু, রাকসু, চাকসু ও জাকসুতে শিবিরের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিয়েছে বলে মন্তব্য করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তারা ইসলামী ছাত্র শিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে, রাগ কাটা বলেছে, গুপ্ত বলেছে, কিন্তু প্রমাণ করেছে রাজনৈতিক পরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে। 4টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে তোমাদের সব মিথ্যাচার হচ্ছে, মিথ্যা, অসত্য, বিভ্রান্ত। যারা বেকার ভাতার প্রতিশ্রুতি দিয়ে ভোট চায় তাদের ধিক্কার জানিয়ে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তাদের দল ক্ষমতায় এলে দেশে কোনো বেকার থাকবে না। যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। সকল ক্ষেত্রে বিপ্লব সাধন করবে, সেই বিপ্লবের বাণী তাদের মুখে পৌঁছে দিতে চাই, শক্তি তাদের বুকে তুলে দিতে চাই, আর তাদের হাতে কাজ তুলে দিতে চাই। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হেনস্থা কাম্য নয় মন্তব্য করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, জামাতের অবস্থান মব সন্ত্রাসের বিরুদ্ধে। এদিকে 2026 সেশনের জন্য ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। সারা দেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিফগাতুল্লাহ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। 30 দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেছেন সংগঠনের নেতাকর্মীরা। জুমার নামাজের পর থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে এই দাবি জানান তারা। আজ থেকে শাহবাগের নাম শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা দিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অন্তর্বর্তী সরকারের কাছে ইনসাফ চান। এ সময় তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল যারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চায় তাদেরকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে জাবের বলেন, অস্ত্রসহ গ্রেফতার হওয়া খুনিকে কোন উদ্দেশ্যে আদালত দ্রুত জামিন দেয় তা স্পষ্ট করতে হবে। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ চত্বর ছাড়বে না বলেও জানান তিনি। ওসমান হাদির খুনের বিচার কার্য সম্পন্ন করতে হবে, এটার ঘোষণা দিয়েছি আমরা 3 দিন আগে। তার মানে আপনাদের
কাছে সময় আছে আর 27 দিন। এই 27 দিনের মধ্যে ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের গ্রেফতার না বিচার কার্য সম্পন্ন করতে হবে। ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের সংঘর্ষে মারা গেছেন 4 জন, আহত হয়েছেন কমপক্ষে 30 জন। এ ঘটনায় 5 লঞ্চ কর্মীকে আটক করেছে পুলিশ। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালি ও ঝালকাঠি প্রতিনিধি নাসিরুদ্দিনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে 2 লঞ্চের মাঝে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখে এমবি জাকির সম্রাট 3 লঞ্চটি ভোররাত 3টার দিকে হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় ঘন কুয়াশা থাকায় ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সঙ্গে ওই লঞ্চের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 জন মারা যান। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠালে পথে আরও একজনের মৃত্যু হয়। এদিকে সংঘর্ষের তীব্রতায় আহত হয়েছেন কমপক্ষে 30 জন। এর মধ্যে অনেক যাত্রী নদীতে পড়ে এখনও নিখোঁজ রয়েছেন। এত কুয়াশার কারণে মনে করেন লঞ্চ আরেকটা দেখতে পারে না। কুয়াশার ভিতরে ওই যে লঞ্চটা দুলিয়া থেকে আসছে, ওই লঞ্চটারে সেলাই মারি দিয়েছে। পুলিশ জানায়, নৌ পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় লঞ্চের 5 স্টাফকে আটক করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ 2 শ্রমিকের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে 3 জনকে। এর আগে বাল্কহেড ডুবে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরি দল। সকালে নদীর ধর্মগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পটুয়াখালীর জাহিদুল ইসলাম ও ঝালকাঠির হাসান। সারা দেশে জেঁকে বসেছে শীত। 7 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। তীব্র শীত ও কুয়াশা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। পৌষের শুরুতে দেশজুড়ে বেড়েছে শীতের দাপট। ভর দুপুরেও ঘন কুয়াশায় ঢাকা। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য খুব সামান্য। 7 জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং নীলফামারী জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোও ঘন কুয়াশায় ঢেকে আছে। দেখা মিলছে না সূর্যের। রাজধানীতেও একই চিত্র। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। 9.5 ঘণ্টা বন্ধ ছিল পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল। আবহাওয়া অফিস বলছে, শীতের তীব্রতা ও ঘন কুয়াশা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের বেশ অনেক জায়গায় 10 এবং 10-এর নিচে তাপমাত্রা নেমেছে। এই জন্য আমরা মৃদু শৈত্যপ্রবাহের কথা বলেছি। আগামী কয়েকদিনে এই ধরনের যে শীতের যে অবস্থাটা বা বিশেষ করে কুয়াশাটা আগামী কয়েকদিন থাকার কারণে শীতের অনুভূতিটা থাকবে। তবে এটার অনুভূতি কিছুটা ফ্লাকচুয়েট হতে পারে, একটু কম বেশি হতে পারে। তো এরকম প্রায় 30-31 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যান চালক ও খোলা আকাশের নিচে থাকা ভাসমান মানুষদের। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি তিতাস নদীকে দখল দূষণ থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। 22টি কূপ থেকে গ্যাস উত্তোলন করা হলেও জেলার অনেক স্থানে গ্যাস সংযোগ না থাকায় ক্ষোভ রয়েছে ভোটারদের মাঝে। প্রার্থীরা বলছেন, যৌক্তিক দাবি পূরণের পাশাপাশি শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে ব্রাহ্মণবাড়িয়াকে।
প্রতিনিধি ইসহাক সুমনকে সাথে নিয়ে মিজান শাহজাহানের আরও একটি রিপোর্ট। সদর ও বিজয়নগর উপজেলার সমন্বয়ে সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া ৩। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে দেখেছি আসনটির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মোহনায় অবস্থিত চট্টগ্রাম বিভাগের জেলা ব্রাহ্মণবাড়িয়ার ভৌগোলিক গুরুত্ব থাকলেও বিগত আমলে উন্নয়ন বঞ্চিত ছিলেন এখানকার মানুষ। এমন দাবি করে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, নির্বাচিত হলে জনতার দাবি পূরণে বদ্ধপরিকর তার দল। বিগত দিনে ব্রাহ্মণবাড়িয়ার যে শিক্ষাক্ষেত্রে যে উন্নয়নগুলো হয়েছে মূলত বিএনপির সময় হয়েছে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব, ব্রাহ্মণবাড়িয়াতে আমরা একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করব, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা আমরা কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। তিতাস নদীকে ঘিরে মহাপরিকল্পনার কথা তুলে ধরেন জামাতের প্রার্থী অধ্যাপক জুনায়েদ হাসান। বলেন, চাঁদাবাজির অপসংস্কৃতি চিরতরে বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী তার দল। ব্রাহ্মণবাড়িয়াতে একটি আন্তর্জাতিক মানের হসপিটাল যদি গড়ে ওঠে তাহলে আমাদের জেলাবাসীকে বা আশেপাশের জেলা থেকে মানুষকে বহির্বিশ্বে চিকিৎসার জন্য যেতে হবে না। রাস্তাঘাটগুলোর আশু সংস্কার প্রয়োজন, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর খনন প্রয়োজন। এই বিষয়গুলির উপর আমি ফোকাস করব। এমপি নির্বাচিত হতে পারে তাহলে ইনশাল্লাহ ক্রমশ ব্রাহ্মণবাড়িয়াকে একটি শিল্পনগরী হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে মোট ভোটার ৬,২৮,০০০। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ও গ্যাস দ্বারা উৎপাদিত বিদ্যুৎ দেশের ২০% এলাকাকে আলোকিত করছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখানকার মানুষদের আলোকিত করার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি, নেই একটি মেডিকেল কলেজ। তাই এখানকার ভোটাররা বলছেন, আগামীতে যিনি সংসদ সদস্য হবেন তাকে প্রতিশ্রুতি দিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে এসব অপূর্ণতা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ব্রাহ্মণবাড়িয়া। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কিছুক্ষণ আগে ঢাকা 12 আসনের কারওয়ান বাজার এলাকায় ছিলেন সহকর্মী তরিক ইসলাম। রাজধানীর ব্যস্ততম এলাকার ভোটারদের ভাবনা জানাচ্ছেন তিনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন আমি রয়েছি ঢাকা 12 আসনের কারওয়ান বাজার এলাকায়। আপনি জানেন এই বাজারটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি পাইকারি বাজার এবং এই এলাকার বড় সমস্যা চাঁদাবাজি ও মাদক। আমরা এখানকার কয়েকজন ভোটার যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো এবং তাদের কাছে জানতে চাই, সামনে তো নির্বাচন, আসন্ন নির্বাচনে আপনারা কেমন প্রার্থী চান এবং প্রার্থীর কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে? বৃহত্তর কারওয়ান বাজার ঢাকা শহরে একটি অন্যতম বড় বৃহত্তর পাইকারি বাজার। এখানে মেন সমস্যা ব্যবসায়ীদের চাঁদাবাজি। আমরা এমন এক নেতা চাই যিনি নির্বাচিত হলে চাঁদাবাজি একদম শতভাগ বন্ধ হবে। সেই হিসাবে আমরা এই এলাকার সাধারণ জনগণের মনের চাওয়া পাওয়া একটাই, এখানে সাইফুল আলম নীরব সাহেব এখানে এমপি নির্বাচিত হলে সকলেরই আশা এখানে চাঁদাবাজি একদম শতভাগ বন্ধ হবে। আর এখন আমরা শুনতে পাচ্ছি এখানে একজন ইম্পোর্টেড নেতা যাকে শতকরা 90% ভোটাররা চিনে না, যে সাইফুল হক, ওনাকে এখানে মনোনীত করা হয়েছে। সাইফুল আলম নীরব সাহেব এখানে নির্বাচিত না হলে মানুষের মনের আকাঙ্ক্ষা, ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা পূরণ হবে না। আগামী দিন আমরা চাচ্ছি সাইফুল আলম নীরব ভাইকে এই এলাকা থেকে ব্যবসায়ীরা চাচ্ছে, কিন্তু যাকে দেওয়া হচ্ছে উনি আসলে ওনাকে ভোটাররা চিনে না। আমরা চাই এই সাইফুল আলম নীরব ভাইকে এই এলাকা থেকে পুনরায় নমিনেশনটা দেওয়ার জন্য। এইতে যারা ব্যবসায়ী তারা অনেক উপকৃত হবে। এই এলাকা যারা ব্যবসায়ী, যারা ভোটার রয়েছে তারা বলছিলেন যে এই এলাকায় চাঁদাবাজি একটি বড় সমস্যা এবং আগামী দিনে নির্বাচনের মাধ্যমে যেই এখানকার জয়ী হয়ে আসুক সে যেন এখানকার চাঁদাবাজ মুক্ত করতে বিশেষ ভূমিকা রাখে। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রাজশাহীর নির্বাচনে হালচাল চালাচ্ছেন আলী আসগর ইমন। স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি চলে এসেছি রাজশাহীতে, আর আমি এখন দাঁড়িয়েছি রাজশাহীর একটি বিখ্যাত জায়গা সিএনবি মোড়ে। এখানকার ভোটাররা আসন্ন নির্বাচন নিয়ে কি ভাবছে চলুন তাদের মুখ থেকে শুনি। নির্বাচন নিয়ে আসলে তেমন এখন উদ্যোগতা নাই মানুষের মাঝে। আসলে যে বিরাট একটা সংগ্রাম করে স্বাধীনতার পরে আসলে মানুষ নির্বাচনমুখী হচ্ছে না, হয়তো হবে। আমরা চাই শান্ত পরিবেশে বাঁচতে। আমরা আশা করি জনগণের সরকার হওয়া উচিত, আত্মকেন্দ্রিক না, নিজের জন্য ভাববে এমনটা না, জনগণের জন্য ভাববে। এখন পর্যন্ত আমরা তেমন সরকার পাচ্ছি না, পাবো না, এই নির্বাচনও পাবো না। এখানকার মানুষজন বলছিলেন যে তারা একটি সুষ্ঠু নির্বাচন এবং একটা পরিবর্তন দেখতে চায়, যেই পরিবর্তন হবে দেশ ও মানুষের পক্ষে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি রাজশাহী 2 আসনে, যে কোনো সময় পৌঁছে যাব আপনার এরিয়ায়। আমাদের সাথে থাকুন।
সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মানিকগঞ্জ থেকে ভোটের খবর জানাচ্ছেন শহীদুল ইসলাম সুজন। সালাম স্টিল ভোটের গাড়ি এখন রয়েছে মানিকগঞ্জ 2 আসনে। আপনারা জানেন যে এই আসনটি কিন্তু সিংগার, হরিরামপুর এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এবং ভাড়ারিয়া ইউনিয়ন নিয়ে গঠিত। প্রায় 4,67,000 ভোটার রয়েছে এই আসনটিতে। আপনারা জানেন যে এই আসনটি সবচেয়ে যেটা বড় সমস্যা, হরিরামপুর জেলা ঘিরে রয়েছে দুর্গম চরাঞ্চল। এই দুর্গম চরাঞ্চলের কিন্তু লক্ষ লক্ষ যে লোকজন রয়েছে তারা প্রতি বছর নদী ভাঙ্গনের শিকার হয় এবং তারা যেটা বলছে যে ভোটাররা যে অনেক এমপি হয়েছেন, কিন্তু এমপিরা কিন্তু কখনো যে এই চরাঞ্চলের যে দুঃখ দুর্দশা, নিরাপত্তা বা একটি স্থায়ী বাঁধ, সেই বাঁধটি কিন্তু অনেক সরকার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কিন্তু কোনো সরকার স্থায়ী কোনো বাঁধের কোনো ব্যবস্থা করতে পারে নাই। তো এই আসনে ভোটাররা তাকে এবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবে, যারা কমপক্ষে যে নদী ভাঙ্গন এলাকাটি রয়েছে সেই নদী ভাঙ্গন এলাকার যে স্থায়ী বাঁধ যারা নির্মাণ করতে পারবে, প্রতিশ্রুতি দিবে এবং বাস্তবায়ন করবে, তাকে তারা এই আসনে সংসদ হিসেবে নির্বাচিত করবেন। এই ছিল মানিকগঞ্জ 2 আসনের ভোটের গাড়ি সর্বশেষ খবর। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে টানা ছুটিতে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপস্থিতি বেড়েছে। বৃহস্পতিবার বড়দিনের সরকারি ছুটির পর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় জেলার বিভিন্ন পর্যটন স্পটে ব্যাপক পর্যটক সমাগম দেখা গেছে। আলুটিলা পর্যন্ত কেন্দ্র ও রহস্যময় গুহাসহ জেলার প্রায় সব বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। পর্যটকের চাপে জেলার হোটেল, মোটেল ও আবাসিক ব্যবস্থাগুলো এখন প্রায় পরিপূর্ণ। ডিসেম্বর মাসে স্কুল কলেজে ছুটি এবং জেলার সার্বিক পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকায় খাগড়াছড়িতে পর্যটক বেড়েছে বলে জানিয়েছেন হোটেল, মোটেল ব্যবসায়ীরা। 31st নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে পর্যটক আরও বাড়বে বলে জানিয়েছেন তারা। এবার খেলার খবর। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং মুশফিকুর রহমানের 50-তে সিলেট টাইটান্সকে 8 উইকেটে হারিয়ে বিপিএল মিশন শুরু করল রাজশাহী ওয়ারিয়র্স। জয়ের জন্য 191 রানের টার্গেটে নেমে দলের 62 রানে তানজিদ হাসান তামিম এবং সাহেবজাদা ফরহানের উইকেট হারায় রাজশাহী ওয়ারিয়র্স। তৃতীয় উইকেটে 71 বলে 130 রানের জুটি করে দলের জয় নিশ্চিত করেন। দলকে জেতানোর পথে নাজমুল হোসেন শান্ত 101 রানে অপরাজিত থাকেন। মুশফিক অপরাজিত ছিলেন 51 রানে। এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমনের 50-তে 5 উইকেটে 190 রানের পুঁজি পায় মেহেদী হাসান মিরাজের দল। 33 বলে সিলেটের পক্ষে সর্বোচ্চ 65 রানে অপরাজিত থাকেন ইমন। আফিফ হোসেনের ব্যাট থেকে আসে 33 রান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আর একবার। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাভার স্মৃতিসৌধে তারেক রহমান, মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত। দলগুলোকে রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হবে, শিবিরের সম্মেলনে জামায়াত আমির, নতুন সভাপতি সাদ্দাম, সেক্রেটারি সিবগাতুল্লাহ। শহীদ ওসমান হাদির খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ, বিক্ষোভ, 1 মাসের মধ্যে বিচার দাবি। মেঘনায় 2টি লঞ্চের সংঘর্ষে 4 জনের মৃত্যু, আহত কমপক্ষে 30, আটক 5। ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে নিহত 2। এবং দেশের 7 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ যশোরে সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড, দুর্ভোগে নিম্ন আয়ের সাধারণ মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।